রুমিন ফারহান আপু আজকে যে কথাটা বললেন আমি তো খুব বেশি আমার কানে লাগলো কথাটা যে আওয়ামী লীগের প্রশ্ন আসলে মনে হয় যে এনসিপি একটা বড় অবস্থান নিয়ে গেছে। বিএনপি রাজনীতি টিকেছিল আওয়ামী বিরোধিতা দিয়ে, যে আওয়ামী বিরোধিতার জায়গায় বিএনপির শক্ত প্রতিপক্ষ হাজির হয়েছে এনসিপি। এই জন্য বিএনপি নিজেকে এনসিপির কাছে ভালনারেবল ফিল করছে এই জায়গায় যে বিএনপি আওয়ামী বিরোধিতার মাধ্যমে প্রতিষ্ঠিত ছিল, এনসিপি এখন বিএনপির চেয়ে বড় আওয়ামী বিরোধী, বিএনপির চেয়ে বড় ইন্ডিয়া বিরোধী। এই জায়গায় কিভাবে বিএনপি রাজনীতি করবে, কি ন্যারেটিভ নিয়ে বিএনপি রাজনীতি করবে, এটা বিএনপির সংকট। ভালো লাগলে শুনলে, কত চিৎকার চেঁচামেচি না। আওয়ামী লীগের সময় গলাগুলো কোথায় ছিল, থাকলে হাসিনা 17 বছর চলতে পারতো না। আমার প্রায় শুনি, আমি এখন অবাক হয়ে দেখি কি হম্বি তুম্বি, কত চিৎকার। আওয়ামী লীগকে মানে যে কথাটা বলা হচ্ছে যে তাদেরকে কোনোভাবেই কোনো কিছুতে পার্টিসিপেট করতে হবে না, ওয়েল এন্ড গুড, মানুষের হাতে ছাড়েন। মিনিমাম 30% ভোট আছে আওয়ামী লীগের। এখন আপনি কি 30% লোক, অর্থাৎ 20 কোটি ধরলে কত হয়, 30% 20 কোটি ধরলে 6 কোটি মানুষ, 6-7 কোটি, আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? মানে আসলে কি বলেন আপনারা? আমি না আপনাদের প্রশ্ন বুঝি না তন্নি, আই এম সরি, আমি প্রতীক তো নাই। সো এখন আমি বলবো আওয়ামী লীগ ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে, তবে সেটা আটকাবেন কি করে? না না, এটার ভাবে সমস্যরে যেটা বলছে এনসিপির ভাষায় ফেসিবাদী, এটা কিন্তু খুব আপত্তিকর। আপনি কেন বলছেন যে এখন সমর্থকদের লিস্ট করতে হবে? ব্যাপারটা এটা না, আমাদের দাবিটা হবে যে আওয়ামী লীগের পক্ষে যারা নির্বাচন করতে আসবে তারা কি অপরাধী কিনা, তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। আমরা তো কোনো প্রতীকের নির্বাচন করছি না, দেখেন বাংলাদেশে কিন্তু রিকনসিলিয়েশন নির্বাচন হচ্ছে নাকি, তাই তো আলোচনা। না না, রুমিন আপা যে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন সেটা হলো যে বাংলাদেশে এড়িয়ে যাচ্ছে না ভাই, 17 বছরে কিছু এড়াই নাই। এখন দিচ্ছেন না বিচারপতিরা অর্ডার, যদি আবার মিছিল মবরা আসে আগের বিচারপতিদের সরিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কোন পথে হাঁটছেন? আগে কিন্তু গভর্নমেন্টের অর্ডারে সরানো হইতো, এখন মব করে আপনি সরাই দিচ্ছেন। একই জিনিস দুইটা ফরম্যাটে করা হচ্ছে। স্টুডিওতে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আলাউদ্দিন, আপনাকে দিয়ে শুরু করে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, আজকে আমরা এটি জানতে পেরেছি। আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে কথা জানিয়েছেন। এই যে আসলে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন, সেটি নিয়ে যেমন একটি লম্বা বিতর্ক আছে, কোন রাজনৈতিক দল কোনটি আগে চায়, সেই জায়গাটি থেকে এই যে প্রতীক আর থাকছে না, দলীয় প্রতীক থাকছে না, আপনারা তো দীর্ঘদিন ধরে আসলে সেই দাবিটি করছেন, স্থানীয় সরকারকে যথেষ্ট শক্তিশালী করার চেষ্টা আপনারা করেছেন, সেই দাবি করে যাচ্ছেন। এই প্রতীক না থাকার বিষয়টিকে কি মনে করছেন যে এখন অন্তত প্রতীকের বাইরে গিয়ে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে স্থানীয় সরকারকে যথেষ্ট শক্তিশালী হতে আমরা দেখব কি না? ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং যারা দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনার শুরুতে আজকে আবারও স্মরণ করছি বাংলাদেশে যেই মর্মান্তিক ট্র্যাজেডি হলো, তার যেই আপনার শিকার হলো অনেকগুলো পরিবার, যারা তাদের সন্তানকে হারিয়েছেন, কেউ তাদের মাকে হারিয়েছেন, সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন যে বিষয়টি আসছে, আপনার স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক থাকবে না, এই বিষয়টিকে যদি আমরা প্রথমত বলতে চাই যে আমরা গত 15 বছরে বারবার যে বাংলাদেশ পিছনে যাচ্ছিল, এটার আরেকটা নজির আমরা দেখলাম। যে আমরা গণতন্ত্রে সবসময় প্রাতিষ্ঠানিক উত্তরণের কথা বলি, যে একটা ধাপ পার হওয়ার পর আরেকটা ধাপে দিকে আমরা এগিয়ে যাই। কারণ পৃথিবীতে আপনি দেখবেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এমন একটা শাসন ব্যবস্থা, তা কখনোই আপনার থিওরিটিক্যালি পারফেক্ট হয় না। এটা পারফেক্ট হয় এটা যারা অংশগ্রহণ করে এবং যেই দেশের মানুষ গণতন্ত্রকে আলিঙ্গন করেছে তাদের মধ্যকার নিত্য নৈমিত্তিক প্র্যাকটিসের মধ্য দিয়ে। আমরা আমাদের প্র্যাকটিসটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলাম, আপনি নিজেই বলছিলেন যে যুগ যুগ ধরে চলে আসা যেই আপনার নিরপেক্ষভাবে যারা আপনার স্থানীয় জনগণের আস্থার প্রতিনিধি হিসাবে যারা নির্বাচিত হবেন, সেই ব্যবস্থাটাকে আমরা কী করলাম, আমরা একেবারেই সংসদীয় যে শাসনতান্ত্রিক ধারা, আইন প্রণেতাদের জন্য যেই রাজনৈতিক দলের আবির্ভাব এবং রাজনৈতিক দলের জন্য যে প্রতীক, সেই প্রতীকের মাধ্যমে আমরা তৃণমূল পর্যন্ত আপনার রাষ্ট্রীয় যেই আমি বলবো একটা কুৎসিত একটা কদর্য যে শাসন ব্যবস্থা, সেটাকে ছড়িয়ে দিলাম। এটা একটা বড় ফল। দেখেন, এটা সবচেয়ে বড় যেই আপনার যন্ত্রণাটা কিন্তু আওয়ামী লীগের যেই তৃণমূলের নেতাকর্মী তারা ভোগ করেছে। কিভাবে ভোগ করেছে? এই যে আপনার 5 আগস্টে হাসিনার পতন হলো, এর পতনের সাথে সাথে দেখেন যে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন যে আপনার একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সে কি নৌকা প্রতীকে হয়েছিল, নাকি সে স্বতন্ত্র প্রতীকে হয়েছিল, নাকি সে অন্য কোনো প্রতীকে হয়েছিল। এইভাবে আপনি তৃণমূলের মানুষ, যেই মানুষগুলোকে কখনোই আপনার
জাতীয় রাজনীতিতে আপনার গুরুত্বপূর্ণ হিসেবে তাদেরকে আপনার পরিচিত করানোর দরকার নেই, দরকার হয় না। কারণ রাজনীতি কিন্তু আমরা যে নির্বাচনী রাজনীতির সংস্কৃতি, এটাকে আমরা যেভাবে বিভাজনের আপনার সংস্কৃতি হিসেবে দেখি, তা কিন্তু আদতে বিভাজনের সংস্কৃতি হওয়ার কথা ছিল না। এই নির্বাচনী রাজনীতির সংস্কৃতিটা এটাই ছিল যে মানুষের মধ্যে এবং শাসনতন্ত্র, শাসন ব্যবস্থা নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যকার আপনার ভিন্নমত থাকবে, তাদের মধ্যকার আপনার বিভিন্ন চিন্তা থাকবে, এগুলোর প্রতিফলন যাতে রাষ্ট্রের সর্বোচ্চ যে জায়গা আইনসভা সেখানে প্রতিফলিত হয়। যেমন একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন বাংলাদেশে যে আপনার বিদ্যমান, আপনার প্রায় 1 লক্ষ আপনার এরকম দেখবেন যে আপনার ইউনিট আছে, ওয়ার্ড দেখেন, তো এই যে ওয়ার্ডগুলো নির্বাচন, তার সাথে তো রাষ্ট্রীয় আইনসভার কোনো সম্পৃক্ত না। এটা সম্পৃক্ত হলো যে ওই এলাকার মানুষ আসলে একটা চরের যে ওয়ার্ড আর একটা আপনার অ্যাডজেসেন্ট যে সদর উপজেলার পাশের ওয়ার্ড, সেটা তো কখনো সমান না। কিন্তু আমরা যেটা দেখলাম যে এটা রাজনীতিকে আপনার অপরাজনীতিতে রূপান্তর অথবা দলীয়করণকে কিভাবে প্রভাবিত করে সেটা দখলদারিত্ব, দুর্বৃত্তায়ন এবং যেটা আমরা সবসময় বলি ডিসেন্ট্রালাইজেশন, এটা হয়েছে কি আপনার সেন্ট্রালাইজেশন একটা বড় আপনার এক্সাম্পল ছিল এই প্রতীকের মাধ্যমে নির্বাচন করার। এটা রহিত হয়েছে এবং এটা স্বাভাবিকভাবে ঐক্যমত্য কমিশন প্রস্তাব দিয়েছিল। আমরাও জাতীয় নাগরিক কমিটি তখনকার যে প্রস্তাব দিয়েছিলাম, তখন সুস্পষ্টভাবে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে কখনোই কোনো অবস্থাতেই আপনার স্থানীয় সরকারকে জাতীয় সরকারের সাথে অথবা কেন্দ্রীয় সরকারের সাথে মেলানো যাবে না। স্থানীয় আপনাদের সেই প্রস্তাবের সাথে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন একমত হয়েছে। এটিও তাজ রহমান, তৃণমূল আসলে রাজনৈতিক দলের জন্য, রাজনীতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং তৃণমূলকে আসলে নিয়ন্ত্রণ করবার চেষ্টা আমরা যুগে যুগে দেখেছি বাংলাদেশের রাজনীতিবিদরা, রাজনৈতিক দল করে গেছে। সেক্ষেত্রে নিশ্চয়ই স্থানীয় সরকার কতখানি শক্তিশালী সেটি রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কিন্তু সেখানে আবার আমরা এই ক্ষমতা দ্বন্দ্বও দেখেছি, যেটি আলাউদ্দিন বলছিলেন যে যখনই আমরা আসলে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করছি, সেই সময়টাতে নানানভাবে রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং স্বৈরতান্ত্রিক শাসনের এক ধরনের প্রভাব আমরা দেখেছি। সেই প্রবণতাগুলোকে এখন কমবে? ধন্যবাদ তুমি আপনাকে এবং আমার 200 আলোচক দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, এই স্থানীয় নির্বাচন বাংলাদেশে কিন্তু প্রতীক ছাড়াই ছিল। আমি গ্রামের ছেলে, ছোটোবেলায় বেড়ে ওঠা গ্রামে। আমরা দেখেছি যে কিভাবে ঈদের মতো আনন্দ আমেজ নিয়ে স্থানীয় নির্বাচন হতো। ইউনিয়ন পরিষদ নির্বাচন, একটা গোষ্ঠী মিলে 3 জন থাকতো, সেখান থেকে একজনকে নির্বাচন করে নিয়ে আসা হতো। 2015-তে যখন আওয়ামী লীগ বাতিল করে দিল যে দলীয় প্রতীক হবে, তারপরে কি হলো? এই টেলিভিশন সহ অজস্র টেলিভিশনে গিয়ে আমরা বলেছি যে মারামারির একটা রাস্তা এখন গ্রামের গড়ে, ওয়ার্ডে, সব জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। একটা উদাহরণ আপনাকে দেই। এক পরিবারের 4 ভাই 4টা রাজনৈতিক দল করে। মাকে কোন দলে নিয়ে ভোট দিবে? বড় ভাই করে এক দল, ছোট ভাই করে এক দল, মেজো ভাই করে আরেক দল। এখন মা বাবা কার পক্ষে গিয়ে ভোটটা দিবে? বেসিক একটা এক্সাম্পল, যাইতে পারবে না। এখানে গড়ের মধ্যে একটা বিভাজন তৈরি করে দেওয়া হয়ে গেল। আর মারামারি, এই আপনাদের ডিবিসি টকশোতে রাজকাহনে মারামারি ইলেকশনে যে পর্যায়ে স্থানীয় নির্বাচনে গিয়েছিল, মানে এটা বলার মতো না। কত লোক যে আহত নিহত হইতো। দলীয় প্রতীকে যখন আপনি স্থানীয় নির্বাচন দিবেন, তখন তো গোত্ররে আলাদা করে ফেলবেন, ইউনিয়নের মানুষ আলাদা হয়ে যাবে, ভাই ভাই আলাদা হয়ে যাবে। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো আমাদের নির্বাচন পদ্ধতি এত আমাদের স্মার্ট হয় না যারা ভোট দিচ্ছে। আপনি দলীয় প্রতীক দিয়ে এখানে একটা শুরু করে দিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় নির্বাচন বিনা প্রতীকে হওয়া উচিত। লোকাল মানুষ অনেকে রাজনীতি করে না, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, রাজনীতি বুঝতেও চায় না, তার একজন ক্যান্ডিডেট পছন্দের থাকতে পারে, সে চয়েস করে নিয়ে যাবে। কিন্তু এটিও এই যে আপনি বলছিলেন দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচনটা হওয়া উচিত, আমরা যে ক্ষমতা দ্বন্দ্বের কথা বলছি, সেই ক্ষমতা দ্বন্দ্বটা তো আসলে এই দলীয় প্রতীকের কারণেই হচ্ছে, কিংবা কে কতখানি আসলে নিজের প্রভাব বিস্তার করতে পারছে নিজেদের এলাকায়, সেটা নিয়ে হয়। এমনভাবে শুরু হয়েছে সেই দলীয় প্রতীকের। আপনি বসাইলেন উপজেলা চেয়ারম্যান দলীয় প্রতীক দিয়ে, উপজেলা চেয়ারম্যান তার ইউনিয়নগুলো, যেটা 12টা 14টা তার উপজেলাতে ইউনিয়ন আছে, সবগুলোতে তার লোক বসানোর জন্য একটা ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যেত। জেলা থেকে বলা হয়তো এই লোকগুলো আসবে, প্রতীকে নির্বাচন দেওয়ার পরেই দলীয় লোকগুলোর মধ্যে মারামারি, দলের আভ্যন্তরীণ মধ্যে মারামারি, এটা একটা ম্যাসাকার অবস্থায় চলে গিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত জনগণের মতামতের ভিত্তিতে। সাধারণত জনগণ, নর্মাল খেটে খাওয়া মানুষ যারা, এরা কিন্তু রাজনীতিতে এত বেশি ইনভলভ না। তারা চায় তার পছন্দের ব্যক্তি, আমরা 3 জনের থেকে একজনই হই, তার ভোটটা দিয়ে সে চলে আসবে, সেন্টারে যাবে। ওই মারামারিটা ছোটোবেলা যেটা আমরা দেখে আসি, ওই মারামারি নাই। ওপেন ভোট হোক, মানুষ তার ভোট গিয়ে দিবে, এখানে কে কারে নিবে প্রতিযোগিতা যদি না থাকে, তবে হোক লোকাল হারমোনিটা ঠিক থাকবে। এখন তো লোকাল হারমোনি নেই। একসময় আমাদের ছোটোবেলায় কোনো দল বল মারামারি আমরা দেখিনি, কিন্তু
এখন কিন্তু এলাকাতে মারামারি চলে গিয়েছে। শহরে তো আছেই। আমরা রুমিনের বাসায় বা রুমিনের একটা দাওয়াতে যদি যাই, বলবে বিএনপির নেত্রীর বাসায় তাজ রহমান গিয়েছে। আমার দাওয়াতে আসতে বলবে আমাদের ভাই বোনের সম্পর্ক থাকতে পারে না, রাজনীতি করি, এই ভাইটা এনসিপি করে, তার দলের ভিতরে আমাদের মতবিরোধ থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত রিলেশনশিপটা এইটা কিন্তু আমরা এই 16 বছরে হারিয়ে ফেলেছি। ওটা আমরা রিবিল্ড করা উচিত এবং আমাদের নতুন প্রজন্মে যারা আছে তাদেরকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে মতবিরোধ মতপার্থক্য থাকবে, কিন্তু আপনি যখন এটা হিংসায় পরিণত করে ফেলবেন, প্রতিদ্বন্দ্বীটাকে আপনি যখন সংঘাতের দিকে নিয়ে যাবেন, মব কালচারে নিয়ে যাবেন, কোনো আইন নাই, নিয়ম নাই, কানুন মানবেন না, তখন দেশটা কিন্তু আরেকটা অস্থিরতাও কিন্তু বিরাজ করে। আমরা দেখেছি এই ধরনের নির্বাচনগুলোকে কেন্দ্র করে বিশাল অস্থিরতা হয়। আমি নিজে দেখেছি সেই আসলে কি শুধুই প্রতীককে সরিয়ে দিলে সেই মব ঠেকানো সম্ভব? পুরো 100% তো কখনো হবে না, বাট আপনি পার্সেন্টেজটা কমাইতে পারবেন। যখন দলীয় নেতারা গিয়ে সাপোর্ট দিবে না, যে আমি তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দিব, আমি তোমাকে টাকার সাপোর্ট দিব, আমি লোক পাঠাচ্ছি উপজেলা থেকে, এটা যখন কমে যাবে তখন ক্যান্ডিডেট সে মনে রাখতে হবে তাকে মানুষের ভোটেই জিততে হবে। এখানে বড় ভাই জিতে নিয়ে আসার সম্ভব, মানুষের ভোটেই তো জিততে হবে শেষ পর্যন্ত, সেটি ঠিক। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা যেই কারণটিতে 10 বছর আগে 2015 সালে একেবারে একক সিদ্ধান্তের জেরে আওয়ামী লীগ এই সংশোধনটা করেছিল, যে তারা দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে তারা যে মূল কারণটি বলেছিল সেটি বলেছিল যে প্রতীক ব্যবহারের পরিবর্তে যদি দলীয় প্রতীক ব্যবহার করা হয় সেক্ষেত্রে মার্কার জোরে আসলে অনেকেই জিতে আসেন। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট তারা যদি জনপ্রিয়তায় পিছিয়ে থাকেন, অন্তত যে মার্কার আসলে যেই ভার আছে সেই ভারে তারা জিতে আসবেন। এই মুহূর্তে যদি আমি চিন্তা করি, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বড় দল হচ্ছে বিএনপি, বিএনপিও কি আসলে তাই মনে করে? কিংবা যদি আসলে বিএনপি যদিও একমত হয়েছে তারাও দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন করবে, কিন্তু কেন্দ্রীয় যে প্রভাব সেই প্রভাবের বাইরে আসলে আপনাদের নেতাকর্মীরা যেতে পারবেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে দুটি প্রশ্ন, একটি হচ্ছে মার্কা ছাড়া নির্বাচন, আর দুই হচ্ছে স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ করা। মার্কা ছাড়া নির্বাচনের ফলে যেটি হবে, এলাকায় দেখা যায় অনেক প্রার্থী আছেন যারা হয়তো সরাসরি বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কিন্তু এলাকায় তাদের নানান রকম ভালো কর্মকাণ্ডের জন্যে তারা এলাকায় অত্যন্ত জনপ্রিয়। সো এই মানুষগুলো চান এলাকার সেবা করতে, এলাকার মানুষও চান তাকে এলাকায় একটা ভালো পদে, প্রতিষ্ঠিত পদে তাকে নিয়ে যেতে। সো এই জায়গাটাতে যদি মার্কা না থাকে, দলীয় প্রতীক না থাকে, তখন যেটা হবে যে সত্যিকার অর্থেই জনপ্রিয় মানুষ যারা, তারা এলাকার প্রতিনিধিত্ব করতে পারবে অ্যাটলিস্ট স্থানীয় সরকারে। আর আওয়ামী লীগের সময় আমাদের মার্কা যেটা একক সিদ্ধান্তে নেওয়া হয়েছিল 15 সালে, তার পেছনে কারণ আছে। আমরা তো দেখেছি যে এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভেন এইরকম ভয়ও এলাকাবাসীকে দেখানো হয়েছে যে যদি নৌকায় ভোট না দেয় তাহলে AK-47 নিয়ে নাকি তারা হামলা চালাবে, এরকম ভয়ও দেখানো হয়েছে। এলাকা ছাড়া করা হবে, যেটা পাড়ার কবরস্থান সেখানে কাউকে কবর দিতে দেয়া হবে না বলেছে। ভোট না দিলে নৌকায় এলাকায় ঢুকতে পারবে না। মানে ইউনিয়ন পরিষদ নির্বাচন একেবারেই স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচনের যেই মানে আমরা যদি নিউজগুলো সেই সময়কার দেখি, আমরা দেখব যে সেই রকম ভয় ভীতি দেখিয়ে নৌকায় প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়েছে এক সময়। সো সেই জায়গা থেকে তো বাংলাদেশ এখন পরিবর্তনের কথা বলছে, নতুন রাজনীতির কথা বলছে। সো আমরা মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলো সকলেই কিন্তু এই একটা বিষয় একমত হয়েছে যে ঠিক আছে, যত বড় দলই হোক, প্রতীকের যত বড় শক্তি থাকুক না কেন, স্থানীয় সরকার নির্বাচনে কেউ কোনো প্রতীক ব্যবহার, মানে অ্যাটলিস্ট দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। আর দ্বিতীয় যে বিষয়টি, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ করা, এটা আমি আমার সাংসদ জীবনের পুরোটা সময় কথাটা আমি বারংবার বলে এসেছি। আমি একটা উদাহরণ দিই, ধরুন টিআর কাবিখার বরাদ্দ, এই বরাদ্দটা স্থানীয় সরকারের কাজে লাগে। টিআর কাবিখার মধ্যে কি থাকে, মানে মাটির রাস্তা ইটের সোয়েলিং দিয়ে বিছানো, হয়তো সোলার লাইট দেয়া, চাল বা গম দেওয়া হবে, সেটার পরিবর্তে কিছু রাস্তা মেরামত করা। এই কাজগুলো খুব বেশি বড় যে তেমনও নয়, কয়েক কোটি টাকার কাজের মধ্যে। এই কাজটা কেন এমপিদের হাতে রাখতে হবে, এই কথাটা আমি বারবার বলছি। এই কথাটা কোনো এমপির পছন্দ হয় না। এই কথাটা বলাতে ব্যারিস্টার রুমিন ফারহানা আমি একটু বলতে চাই, আমরা দীর্ঘদিন আসলে দেখেছি তৃণমূল পর্যায়ে, অর্থাৎ যারা আসলে ইউনিয়ন পর্যায়ে কাজ করছেন, সেই জায়গাগুলোতে যেই ধরনের অনুদান কিংবা সেই এলাকার যেই ধরনের আসলে বাজেট থাকে, সেটি দলীয় আসলে নিজেদের দলীয় না হন, সেক্ষেত্রে সেই বাজেটটি আসলে কাটছাট করা হয়। সেই অনুদান নিয়েও নানানভাবে কিন্তু আমরা দেখেছি গন্ডগোলের ব্যাপার আছে, নিজের দলের লোক না হলে। গন্ডগোল করতে চাইলে তো আপনি সব নিয়ে গন্ডগোল করতে পারবেন।
পারবেন। আমরা তো দেখেছি যে আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শেখ হাসিনার আমলে যে 63% এইসব ভাতা যায় ভুল মানুষের হাতে, মানে দলীয় পরিচয় ভাতা দেয়া হয়। তো ওটা করতে চাইলে তো আসলে আপনি করতেই পারেন। আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে এমপিদের হাতে আপনি টিআর কাবিখা কেন দেবেন? এটা তো স্থানীয় সরকারের কাজ। এটা যাবে উপজেলার চেয়ারম্যানের কাছে, এটা যাবে স্থানীয় সরকারের যিনি প্রতিনিধিত্ব করছেন তার কাছে। এটা তো এমপির কাজ না। এমপির কাজ আইন প্রণয়ন করা, রাষ্ট্রের পলিসি মেকিং করা, রাষ্ট্রের অন্যান্য মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মেধাকে ব্যয় করা। টিআর কাবিখা তো এমপির কাজ না। 2 হচ্ছে, আমরা জানি যে একজন এমপিকে ওনার অ্যাডভাইস ছাড়া স্থানীয় সরকারের কোনো কাজ করা সম্ভব হয় না, সুযোগ নাই। সো ওনাকে এই যে মধ্যেখানে রেখে কাজটা করা, যে কারণে আপনি লক্ষ্য করবেন এমপিরা কিন্তু আওয়ামী লীগের শেষের দিকে সকলেই তার সন্তানকে, তার ছেলেকে উপজেলার চেয়ারম্যান করতে চেয়েছে। এই প্রশ্নটাই আমি করছিলাম আসলে আপনাকে, যদি আসলে এমপির মধ্য দিয়েই আমাদেরকে স্থানীয় জায়গাটিতে যেতে হচ্ছে, সেক্ষেত্রে দলীয় প্রভাবমুক্ত হওয়ার সুযোগ আসলেই থাকলো কিনা? ওটা হয়তো উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করবে, কিন্তু আপনি এমপিকে মিডলম্যান হিসেবে সরিয়ে ফেলতে হবে। এমপির কাজ স্থানীয় সরকারের উন্নয়ন করা নয়, এটা বুঝতে হবে। আমরা নতুন রাজনীতির কথা বলছি, নতুন সময়ের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি। এখনো যদি আমরা স্থানীয় সরকার আর কেন্দ্রীয় সরকারের পার্থক্য না বুঝি, এখনো যদি আমরা এমপির সঙ্গে একজন উপজেলা চেয়ারম্যানের কাজের পার্থক্য না বুঝি, তাহলে তো আগানো যাবে। আলাউদ্দিন, আপনি ঠিক এই জায়গাটিতে বলছিলেন বিকেন্দ্রীকরণ করার কথা বলছিলেন, তার মানে এই যে আসলে ক্ষমতার এক ধরনের বিকেন্দ্রীকরণ করবার কথা, সেখানে স্থানীয় আসলে ভাবে যারা নির্বাচিত হচ্ছেন তাদের হাতে কতখানি ক্ষমতা থাকে, তারা আসলে নিজেদের এলাকার উন্নয়নের জন্য কতখানি স্বেচ্ছায় কাজ করতে পারেন, কতখানি তাদেরকে অনুদান দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলোর মাঝে যদি আসলে সেই আবার দলীয় এমপি থাকছেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় সেই বিকেন্দ্রীকরণ করা আদৌ সম্ভব? আমি আপনার উত্তর নিব, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 প্রাথমিক রাজকাহনে। আলাউদ্দিন, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই যে আমার প্রতীকবিহীন নির্বাচনের কথা বলছি, সেখানে দলীয় সমর্থন ঠেকানোরও আমরা কথা বলেছি, কিন্তু রুবিন আপা যে প্রশ্নটি জায়গাটি তুলেছেন, এমপি আসলে মাঝখানে এক ধরনের ব্যারিয়ার হয়ে কাজ করেন, তার মানে আসলে যদি নিজ দলীয় লোক সেই তৃণমূল পর্যায়ে না থাকেন, সেক্ষেত্রে বরাদ্দ আসলে দেওয়া হয় না সঠিকভাবে। সেটি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, বিশেষ করে বিগত 16-17 বছর ধরে সেই প্র্যাকটিস আমাদের জন্য একেবারেই নতুন নয়। এবার আসলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা, সেই সুযোগ কি আদৌ আছে, নাকি আসলে আরো নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে যারা আসলে দলীয় প্রতীক থেকে বের হয়ে নির্বাচিত হবেন? এখন এইবার যে হঠাৎ করেই যে সিস্টেমটা আপনার ধরেন প্রতীক বাদ দিয়ে দিলে ডিসেন্ট্রালাইজেশন হয়ে যাবে, এই ধরনের প্রত্যাশাটা আসলে আমাদের জন্য একটা যথাযথ নয়। তো আমি একটা বিষয়ে রুমিন আপার সাথে পুরোপুরি একমত যে সত্যিকার অর্থে যে আপনি আইন প্রণেতাদেরকে যদি এলাকার উন্নয়নমূলক কাজ থেকে বের করে আনা যায়, তাহলে কিন্তু এমপি হওয়ার জন্য গ্রামে গঞ্জে যেভাবে আপনার দৌড়ঝাঁপ এবং আপনার শত শত কোটি টাকার যে বাণিজ্য হচ্ছে, যে ক্ষেত্রে সত্যিকার অর্থে যে আমাদের আইনসভা কিন্তু আর আইন প্রণেতা পায় না, পায় হলো যে লোকাল সবচেয়ে দাপটধারী যে নেতা বলেন, মাফিয়া বলেন, অথবা যে কোনোভাবে তাদেরকে বলতে পারেন। মানে আমাদের যে পারপাসটা, আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান হিসেবে আইনসভাকে এস্টাবলিশ করা, সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা ছিল যে সত্যিকার অর্থে যারা আইন বোঝেন, রাষ্ট্র বোঝেন, পররাষ্ট্রনীতি বোঝেন, এই বিশ্বে আমরা জাতি হিসেবে টিকে থাকার জন্য আমাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে এই বিষয়গুলো বুঝেন, তাদেরকে দরকার ছিল আইনসভায়। স্বাভাবিকভাবে যারা লোকাল লিডার, জনগণের কাছে আপনার সমর্থিত, জনগণের দ্বারা প্রিয় পাত্র যারা আছেন, তাদেরকে জনগণ তাদের জন্য নির্বাচন করবেন, তাদের জন্য তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন, তাদেরকে শাসন করবেন, তাদেরকে আপনার কাছে রাখবেন। কিন্তু মেইন জিনিসটা দেখেন, বাংলাদেশে যারা এখন এমপি পদপ্রার্থী 300 জনের মধ্যে যদি দেখেন, আমি আপনাকে বলতে পারবো 250 জনের বেশি বাসস্থান ঢাকায়। তারা একটা পিকনিকের মতো করে গ্রামে গঞ্জে যায় নির্বাচনের সময় এবং তারা আবার চলে আসে। এনসিপির সব নেতারাই কি তার মানে এনসিপির নেতারা তো এখনো তাদের তো বাড়ি ঘর নাই, তারা ইউনিভার্সিটিতে পড়তে এসেছে, বেশিরভাগই আসলে এখন পর্যন্ত ভাসমান। স্বাভাবিকভাবে এনসিপি নেতারা, আবার আপনি বললেন যে তাদেরই শুধু নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়া উচিত যারা আসলে আইন বোঝেন, সবকিছু বোঝেন। ছাত্রদের এখানে একটা বিষয় যে না, ছাত্রদের ব্যাপারটা দেখেন, ছাত্ররা কি বুঝে কি বুঝে না, এটা আপনারা কিংবা যারা আছেন সবাই মিলে বিচার করতে পারবেন। এবং সেই বিচার কার্যে আপনার নিজেদেরকে নিমজ্জিত করার জন্যই অথবা হাজির করার জন্যই কিন্তু তারা দল হিসেবে হাজির হয়েছে, তাদেরকে আপনি অ্যাসেস করতে পারেন।
কথা সেটা না, কথা হলো যে কোনো দলের হোক না, রাষ্ট্র প্রতিষ্ঠান কিন্তু সবার। এখন যখন আপনার আওয়ামী লীগ যতদিন দেশ শাসন করেছে এমন ছিল না কিন্তু আইনসভা আমার না, আইনসভা তো আমার। আপনার ধরেন পৌরসভা সেটাও আমার, ধরেন ইউনিয়ন পরিষদ আমার। আমাদের বিষয়টা হলো যে নাগরিক হিসেবে আমরা ইউনিয়নের কাছে কি চাই, আমরা পৌরসভার কাছে কি চাই, উপজেলা চেয়ারম্যানের কাছে কি চাই, আমরা আইনসভার সদস্যের কাছে কি চাই, এই জিনিসগুলো তো আমরা সবাইকে একমত হতে হবে। সেটা কি বিএনপির প্রতিনিধি হবেন নাকি এনসিপির হবেন নাকি জাতীয় পার্টির হবেন সেটা মুখ্য না। মুখ্য হলো যে প্রথমত তার যে আপনার জব রোল সেটাকে ঠিক করতে হবে। কিন্তু সেই জায়গাটিতে যদি আমি একটু প্রশ্ন করি, ব্যারিস্টার রুমিন ফারহানা, যে পদ্ধতিতে আসলে প্রতীকবিহীনভাবে যদি নির্বাচন হয়, তার মানে ওই স্থানীয় এলাকায় যে কেউ নির্বাচন করতে পারবেন, আমি যতটুকু বুঝি, তাকে আসলে কোনো দলীয় ট্যাগিং এর মধ্য দিয়ে যেতে হবে না, সেটি প্রয়োজন নেই। কিন্তু সেই ক্ষেত্রে সেই সুযোগও আসলে থেকে গেল কিনা, ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না, তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে? আচ্ছা দেখুন, আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই কেন, মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই। কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব গত 53 বছরের মিনিমাম 30% ভোট আছে আওয়ামী লীগের। এখন আপনি কি 30% লোক, অর্থাৎ 20 কোটি ধরলে কত হয়, 30% 20 কোটি ধরলে 6 কোটি মানুষ, 6-7 কোটি, আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? মানে আসলে কি বলেন আপনারা? আমি না আপনাদের প্রশ্ন বুঝি না তন্নি, আই এম সরি, আমি আপনাদের প্রশ্ন আসলে বুঝি না। মানে আপনি কি 6 কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? তো ফেলে দেন, ফেলে দিয়ে তারপর বসেন ওই চেয়ারে, তারপর আলোচনা করি। সেই সুযোগ তো নেই। আমি বুঝি না আপনাদের কথা। এটাও বলেছেন বিএনপি জামাতে আমাদের আপত্তি নেই, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মানবেন না তারা। তার মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কেউ না কেউ কি তাহলে তাদেরকে সখ্যতা করে আবার ক্ষমতায় নিয়ে আসছে? আপা দেখেন, সখ্যতা মানবেন না, সখ্যতা করা যাবে না, এগুলো পলিটিক্যাল বক্তব্য, এগুলোকে সিরিয়াসলি নেবার কিছু নাই। ওনারা বাংলাদেশের নাগরিক। তাহলে কাজ করেন, আপনারা এক কাজ করেন, এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে, তালিকা করে ওনাদের নাগরিকত্ব বাতিল করেন। মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না, এর বেশি কিছু কি দিব আপনাদের প্রশ্নের উত্তর, আমি আসলেই বুঝি না। আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন, সরকারের কাছে দাবি তোলেন, আপনারা মব নিয়ে যান, যমুনা ঘেরাও করেন, যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপির সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ বলছে, তারা যার যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুক, করার পরে যমুনায় যান, ডক্টর ইউনূসকে বলেন এদের নাগরিকত্ব বাতিল করতে। মানে এর বাইরে আর আমি কি বলবো? তো কেউ যদি ইলেকশনে দাঁড়ায়, আপনি তার দাঁড়ানো বন্ধ করতে পারবেন? আপনি বাংলাদেশের নাগরিক না? একটা বিষয় দেখেন, এটা একটা প্রহসন যে আপনি যখন বলছেন প্রার্থীর ব্যাপারে, সেক্ষেত্রে রুমিন আপা সমর্থকদের ব্যাপারটা সামনে নিয়ে আসলো। সমর্থকরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের অন্যান্য নাগরিকদের মতো সবারই আপনার এখানে গণতান্ত্রিক অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, প্রার্থী হওয়ার অধিকার আছে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দল যারা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে, বাংলাদেশের আজ আমরা কথা বলছি, বাক স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছিল। আজকে দেখেছেন প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছেন, যেটা আপনি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক যে ব্যবস্থার দিকে বাংলাদেশ উত্তরণ ঘটেছিল 1990 গণঅভ্যুত্থানের পর থেকে, সেই যে 1990 গণঅভ্যুত্থানের যে ফসল, না আমি একটা বিষয় এখানে বলার চেষ্টা করছি, সেটা হলো যে 1990 গণঅভ্যুত্থানের একটা বড় ফসল হলো তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আপনার মানে এটাকে বাতিল করেছে। আপনি যদি এই বিষয়টা বলেন, তাহলে বলেন যে বাংলাদেশের আজকের এই দুর্দশা, আপনি এই গুম খুন লুণ্ঠন এই সবগুলোর পিছনে আপনি একটা বিষয় বলেন, আপনি কেন বলছেন যে এখন সমর্থকদের লিস্ট করতে হবে? ব্যাপারটা এটা না, আমাদের দাবিটা হবে যে আওয়ামী লীগের পক্ষে যারা নির্বাচন করতে আসবে তারা কি অপরাধী কিনা, তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। আমরা তো কোনো প্রতীকে নির্বাচন করছি না, দেখেন বাংলাদেশে কিন্তু রিকনসিলিয়েশন নির্বাচন হচ্ছে নাকি, তাই তো আলোচনা। না না রুমিন আপা যে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন সেটা হলো যে বাংলাদেশে এড়িয়ে যাচ্ছে না ভাই, 17 বছরে কিছু এড়াই নাই। আমাদের প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। এখন কেউ যদি দাঁড়িয়ে যায়, সে ধরলাম আওয়ামী লীগের সমর্থক, কারণ এখন তো সমর্থক ছাড়া কিছু বলতে পারবো না, কারণ প্রতীক নাই। তো প্রতীক থাকলে আমি নেতা বলতাম, প্রতীক তো নাই। সো এখন আমি বলবো আওয়ামী লীগ ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে, তো আপনি সেটা আটকাবেন কি করে? না না, এটা তো এখানে আটকানোর ব্যাপারটা এখানে আসছে না। এখানে যেটা আসছে যে আওয়ামী লীগ প্রসঙ্গ আসলেই
যে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিও যে আমাদের আপনার যে এই দেশ আছে বিদ্বেষ আছে, ব্যাপারটা কিন্তু এটা না। আমরা বারবার বলছি বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আপনাকে সোচ্চারভাবে সমস্বরে, যেটা বলছে এনসিপির ভাষায় ফেসিবাদী, এটা কিন্তু খুব আপত্তিকর। ফেসিবাদী ভাষাটা এনসিপি না। আপনি বিবিসির প্রতিবেদন বলেন, আল জাজিরার প্রতিবেদন বলেন, দেশি এবং বিদেশি সব মিডিয়ায় যেভাবে গত 15 বছরকে আপনার চিত্রিত করা হয়েছে, ফেসিবাদীর শাসন ব্যবস্থার চেয়ে আরো আপনার জঘন্য শাসন ব্যবস্থা। এটার পক্ষে কোনোভাবে সাফাই গাওয়ার কোনো উপায় নেই, কোনোভাবে উপায় নেই। উচ্চকিত আওয়াজ চারপাশ থেকে শুনতাম, তাহলে হাসিনা হাসিনা হয়ে উঠতো না। এক দুই হচ্ছে আপনারা আওয়ামী লীগকে মানে যে কথাটা বলা হচ্ছে যে তাদেরকে কোনোভাবে কোনো কিছুতে পার্টিসিপেট করতে হবে না, ওয়েল এন্ড গুড, মানুষের হাতে ছাড়েন। আমরা বারবার বলছি গণতান্ত্রিক ধারায় আমরা ফিরতে চাই এবং নির্বাচনের মধ্যে দিয়ে আসলে আমরা দেখতে চাই জনগণ আওয়ামী লীগকে কতখানি বিতাড়িত করতে পেরেছে। সেই জায়গাটি কি আমরা এই প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে দেখব? সেটা আপনাকে যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে দিতে হয়, করার ব্যবস্থা করে দেন, তাহলে হয়তো আপনি সেটা দেখতে পাবেন। আর যদি সেটাতে বাধাগ্রস্ত করা হয়, তাহলে আপনি ফেসিবাদের কথা বলে আপনি আরেকটা ফেসিবাদের জন্ম দিচ্ছেন। আপনি এখন দেশ যখন আইনের ন্যায় রাষ্ট্রের কাঠামোর ভিতরে না চলে, বাইরে চলে, রাষ্ট্র কাঠামো হলো সরকার থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, সেই আইনের মধ্যে থেকে আপনাকে কিন্তু সব কিছু নিতে হবে। এটার বাইরে যখন চলে যাবেন আপনি, আমি লাইভ প্রোগ্রামের এই টেবিলের বাইরে গেলে তো আর ক্যামেরার সামনে থাকতে পারবো না, তখন আপনি কিন্তু বাইরে চলে গেলেন, জঙ্গলে শাসন হয়ে যাবে আপনার। তখন আপনি কীভাবে নির্বাচন সুষ্ঠুভাবে করবেন? যে এই প্রতীক, এই ক্যান্ডিডেট কোনো প্রার্থীর কোনো প্রতীক নাই, কিন্তু সে একটা সমর্থক হতে পারে, তাকে আপনি বাধা দেওয়া শুরু করলে তো লোকাল মানুষকে আপনি সরাইয়া দিবেন, তখন ওই গোষ্ঠীটা নির্বাচন থেকে জুড়ে সরে যাবে। স্থানীয় নির্বাচনে প্রতীকের বাইরে যখন করছেন, তখন এখানে কাউকে দাবাই রাখা যাবে না। এখানে যে যার সমর্থক যদি থাকে, যারা অন্যায় করছে তাদের বিচার তো হচ্ছে এবং হতে হবে। যারা অন্যায় করে নাই, যারা এটার সাথে জড়িত নাই, যারা আমাকে সমর্থন করে, একটা দলকে সমর্থন করে, তাদেরকে যদি আপনি আবার ক্যাটাগরিক্যালি আপনি স্টিগমা দিয়ে শুরু করে দেন, আসলে সেই ট্যাগিং এর সংস্কৃতি থেকে আমাদের তাজ ভাইয়ের সাথে একমত। তাজ ভাই যেটা বলছেন যে কেউ যদি প্রার্থী হন, শুধু নাগরিক হিসেবে প্রার্থী হচ্ছেন, সে কিন্তু আওয়ামী লীগ হিসেবে প্রার্থী হচ্ছেন না, যেহেতু এখানে আপনার মার্কা নেই। কিন্তু যে একেবারেই বাংলাদেশে না সমর্থক না, ব্যাপারটা হলো যে রুমিন আপা যেটাকে নিয়ে গিয়েছেন, যে কেউ প্রার্থী হলে আপনি এই প্রশ্নটা উঠাতে পারবেন না যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না। দেখেন একটা বিষয়, আওয়ামী লীগের যে সমর্থক, আওয়ামী লীগের সমর্থকরা ফেসিবাদ বাদ, তারা খুনের সমর্থক, গুমের সমর্থক, তারা আপনার সন্ত্রাসের সমর্থক। আপনি গত গোপালগঞ্জের ঘটনা দেখেন, আপনি গত দুদিন আগে সচিবালয়ের ঘটনা দেখেন, আপনি প্রতিটা ঘটনায় আওয়ামী লীগ প্রমাণ করছে সন্ত্রাসবাদের বাইরে আওয়ামী লীগের এখন পর্যন্ত কোনো রাজনৈতিক অংশগ্রহণ নাই। এই অবস্থা আপনি এই প্রশ্ন অমূলক, নতুন পথে হাঁটছে না, এই রকম অভিযোগ আসলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা করছেন। সেটি কতখানি সত্যি আমি আপনার উত্তরটি নিব, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকান দেখছেন, এটিও তাজ রহমান। যেটি বলছিলাম, রাজনৈতিক নেতারা, বিশেষ করে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে, তারা কোনোভাবেই নতুন পথে হাঁটছেন না, এমন অভিযোগ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির মাঠের রাজনীতি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঠের রাজনীতি, জামায়াত ইসলামের কথা তারা বলেছেন, সরকারের সঙ্গে বোঝাপড়ার বিষয়, জাতীয় ঐক্যমত্য কমিশনে এই পুরনো রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, সবকিছু মিলিয়ে আদৌ এই রাজনৈতিক দলগুলো নতুন পথে হাঁটবে কি না সেটি নিয়েও শঙ্কা দেখছেন তারা। আপনাকে এটার আগে উত্তরটা দেওয়ার আগে আমি একটু বলে যেতে চাচ্ছি, ডিসেন্ট্রালাইজেশনের কিন্তু বাংলাদেশে শুরু করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ 1982-তে উপজেলা পরিষদ। একটা নির্বাচন 85-এ হয়েছে, দ্বিতীয়টি হয়েছে 1990-তে। তারপর এটা ক্যান্সেল করা হয়ে গেছিল, আবার 2009-এ কেয়ারটেকার ব্যাক গভর্নমেন্ট আসার পরে নির্বাচনটা হলো। ডিসেন্ট্রালাইজেশন আপনার রাজনীতি, দেশের উন্নয়ন এবং লোকাল স্থানীয় উন্নয়নের জন্য নাম্বার ওয়ান। পৃথিবীর সমস্ত উন্নত দেশে কিন্তু যার যা গভর্নমেন্ট আলাদা। ওইখানে আপনার রুমিন যেটা বললেন যে এমপিরা কেন গিয়ে এখানে ইন্টারফেয়ার করবে, ওখানে লোকাল গভর্নমেন্ট তার নিজস্ব তত্ত্বাবধানীয় ডেভেলপমেন্ট করবে। আপনি যে প্রশ্নটা বললেন, আজকে পত্রিকায় দেখলাম ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেন বলেছেন যে কী পরিবর্তন হয়েছে আজকের স্থানীয় জাতীয় টপ নিউজ পেপারে, কী পরিবর্তনটা আপনারা দেখছেন? বিচারপতি কোনো অর্ডার দিচ্ছেন না বয়ে, যদি কালকে আমার চাকরি চলে যায়। বিচারপতিরা এখন কাকে ভয় পাচ্ছেন তারা? এটা উনি কালকে বলছে, ওনারটাই নাম কোট করিয়ে আমি বলছি, প্রথম আলো যুগান্তরের রিপোর্ট থেকে কোট করে বলছি, কোট আনকোট। উনি বলেছেন এখন দিচ্ছেন না বিচারপতিরা অর্ডার, যদি আবার মিছিল মবরা আসে আগের বিচারপতিদের সরিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কোন পথে হাঁটছেন? আগে কিন্তু গভর্নমেন্টের অর্ডারে সরানো হইতো, এখন মব করে আপনি সরাই দিচ্ছেন। একই জিনিস দুইটা ফরম্যাটে করা হচ্ছে, আপনি পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে? আপনাকে সিস্টেম তো ফলো করতে হবে। আপনি সিস্টেমের যদি বাইরে যান, আগে গুম খুন করা হয়তো সরকারের তো নিয়ন্ত্রণে, সরকার অর্ডার দিত, পুলিশ বাহিনীগুলো গিয়ে করতো।
এখন পুলিশের নীরবতায় যদি আবার আর গুণ খুম মব হয়, একই জিনিস কিন্তু দুইটা ফরম্যাটে হচ্ছে। এখন মানুষ কি মনে করছে যে আমরা এত অত্যাচার সহ্য করে এই 17 বছর ছিলাম, এখন আবার যদি এগুলো হচ্ছে তাহলে কি হচ্ছে? আমার তত্ত্বাবধায়ক এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি বলেছেন যে আমার তো নিয়োগকর্তা ছাত্ররা, এই শব্দটা কি ওনার বলা ঠিক হলো? উনি যদি ছাত্ররা ওনাদের নিয়োগকর্তা বলে ফেলেন তাহলে বাকি রাজনৈতিকগুলো একটা গ্রুপ, ছাত্ররা একটা গ্রুপ। ছাত্রদের নিয়ে যদি ওনার পদে ছাত্রদের প্রধান নাহিদ না হয়ে ডক্টর ইউনূস বিহাইন্ডে আছেন, মানুষের মনে যে সন্দেহটা ঢুকছে, আপনি যেটা চাচ্ছেন এই দেশটাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে, আপনাকে কিন্তু এই পিন পয়েন্ট জিনিসগুলো তো এই রাজনৈতিক দল অর্থাৎ এনসিপি কিন্তু এই সরকারের যথেষ্ট সমালোচনাও করছে। এটা বোধহয় 2-1 দিন ধরে আপনি দেখছেন সমালোচনা করছে, এটা ভালো জিনিস, আমি খারাপ বলবো না। আপনার এইখানে কিন্তু এনসিপির আরেকজন সদস্য যিনি এখনো হন নাই বা একসাথে আন্দোলন করেছেন, উনি এখনো মন্ত্রিত্ব নিয়ে আছেন, ক্যাবিনেটের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রিত্ব জায়গায় আছেন, এবং উনি তো বলছেন একসময় হয়তো উনি এই এনসিপিতে আসতে পারেন। তাহলে এই সরকারের কর্তা নিয়োগকর্তা যদি এনসিপি হয়, তো এই ইন্টারিং গভর্নমেন্টের লোক যারা আছেন এরা বাকি সব রাজনৈতিক দলের যে সুযোগ দিবেন বা এনসিপি যে সুযোগ দিবেন তার মধ্যে তো পার্থক্য দেখা যাবে। তাহলে কি স্থানীয় নির্বাচনেও আপনারা সেই প্রভাব দেখতে পারেন, সেই শঙ্কা করছেন? না, আমি রাজনৈতিক দলের কর্মী হিসাবে তো আমি সন্দেহ করতেই পারি। আমরা পলিটিশিয়ান যারা, আমরা রাজনীতি করি, কর্মী যারা, আমরা কিন্তু মানুষের রিপ্রেজেন্টেশন করি। মানুষের কথা বলা আমাদের কাজ জাতির সামনে। আমরা বলছি যে মানুষ সন্দেহ করছে, যদি এরকম হয় তাহলে তো নিউট্রাল ইলেকশনটা হবে কিনা সন্দেহ আছে। কারণ আপনি তৈরি করে ফেলেছেন, আপনি তো নিজেই বলেছেন এনসিপি ছাত্ররা আমার নিয়োগকর্তা, আর বাকি কেউ নিয়োগকর্তা না। এখন এই যে একজন নিরপেক্ষ ব্যক্তি হওয়া প্রয়োজন ছিল, ডক্টর ইউনূস বিশাল বড় মানুষ, বাংলাদেশের একজন নোবেল লরিয়েট, এত তার গুণাবলী সারা দুনিয়ার কাছে, ওনাকে আরও নিউট্রালিটি করা উচিত ছিল। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলছেন, কোনো সংলাপে আওয়ামী লীগ নাই, ফেয়ার এনাফ। জাতীয় পার্টি কোনো সংলাপে গেছে? জাতীয় পার্টিও নিষিদ্ধ করেন নাই আপনারা, জাতীয় পার্টি নাই কেন? আজকে তৃতীয় মাত্রার একজন রিনাউন্ড জার্নালিস্ট হোস্ট জিল্লুর কি বলেছেন যে 4টা দলের আপনারা নিয়ে আলোচনা করলেন, এই 4টার মধ্যে বিএনপি পরে বাকিগুলোর ভোটও তো আপনি জানেন না কত পার্সেন্ট আছে। আওয়ামী লীগ তো বাদই দিলাম, এবং ইকুইভ্যালেন্ট জাতীয় পার্টির সাথে কার কম্পেয়ার করবেন? দ্যাট ইজ হিট। ওনার নাম কোড আনকোড করে বললাম, কালের কণ্ঠ নিউজ থেকে দেখে আসলাম। এরপরে তিনি পরের দিন আরো 11টি রাজনৈতিক দলের সাথেও আলোচনা করেছেন, শুধু এই 4টি দলের সাথে। 4টি দল প্রথম কেন আপনি ক্যাটাগরাইজ করে ফেললেন? কোনোভাবে কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। প্রায়োরিটি কেন? এনসিপি তো আমার বাইরে যারা আছে তারা নতুন রাজনৈতিক দল এখনো নিবন্ধনই পায় নাই, ওনার দল উনি বলে দিচ্ছেন। তো এখন ইউনূস সাহেব যদি এইভাবে আলাদা করেন তাহলে হবে কি, আমাদের রাজনৈতিক দলগুলো সন্দেহের ভিতরে থাকবো, দুর্দলমান থাকবো, আমরা চিন্তা করবো তাহলে বোধহয় ফেয়ার ইনভার্সনটা আমরা আশা করছি। পার্থক্যের জায়গাটাতে একটু আপনার কাছে আসে আলাউদ্দিন মোহাম্মদ, এই যে আসলে যে পার্থক্যের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এটিও তাজ রহমান, সেটা একটু জানতে চাই। এবং মব করে আসলে এই যে দলীয় নির্বাচন, দলীয় সমর্থনটি ঠেকানো যাবে কি না সেটি নিয়েও তো এক ধরনের বড় আশঙ্কা রয়েছে, এবং স্থানীয় নির্বাচনে আসলে আমরা যেই ধরনের মবের আশঙ্কা করছি সেটি আরো বাড়বে কিনা? হ্যাঁ, প্রথমত যে বিষয়টি বলছেন যে অধ্যাপক ইউনূস যে বলেছেন যে ছাত্র তাকে নিয়োগ দিয়েছেন, উনি খুব সরলভাবে কথাটা বললো, এটার মধ্যে রাজনৈতিক একটা বড় আপনার নিহিতার্থ আছে। প্রথমত 5 আগস্টের পর 8 আগস্ট পর্যন্ত সময়টা, এই সময়টা আসলে মূলত সমন্বয়কদের কর্তৃত্ব ছিল, সমন্বয়কদের হাতে ছিল বাংলাদেশের আপনার ডিফেক্টো আপনার কার্যভার। হ্যাঁ, তারা আসলে যাকে সরকার প্রধান করতে চাইতেন তাকেই করতে পারতেন। তারা যেহেতু প্রস্তাব দিয়েছেন অধ্যাপক ইউনূসকে, তখন এসেছেন। বাট বিষয়টা হলো যে পরবর্তীতে অধ্যাপক ইউনূস কি ছাত্রদের কাছে জবাবদিহিতা বাধ্য ছিলেন? আমরা তো কখনোই দেখি না যে ছাত্রদের কোনো ডেকে বলেছেন যে তোমাদের এই প্রত্যাশা ছিল, এই দাবি দেওয়া ছিল, এগুলো আমরা পূরণ করতে ব্যর্থ হয়েছি। থাকবার অভিযোগ আছে না, এই সরকার তো দেখেন একটা বিষয়, লন্ডন বৈঠকের পর আপনি কখনোই বলতে পারেন না যে সরকার আপনার এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট। বরং এই সরকার অন্যান্য রাজনৈতিক দলগুলোর তোয়াক্কা না করে লন্ডনে গিয়ে, বাংলাদেশের সরকার প্রধান লন্ডনে গিয়ে আপনার সম্ভাব্য আরেকটি দলের প্রধান তার সাথে বৈঠক করে নির্বাচনের ডেট ঘোষণা করে এসেছেন, সম্ভাব্য ডেট। এর 1 সপ্তাহ আগে তিনি আরেকটি সম্ভাব্য ডেট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। এই যে আপনার মানে দুদুল্যমানতা, এটি দুদুল্যমানতা কিসের? আপনি আজকে বিচার বিভাগের কথা বলছেন, আমরা গতকাল দেখেছি যে এখানে নতুন আপনার 27 জন বিচারক নিয়োগ হবে সুপ্রিম কোর্টে। 27 জনের মধ্যে 24 জন হলো বিএনপি মনোনীত, আর 3 জন আপনি চিন্তা করে দেখেন আর কারা হতে পারে। এখানে আপনি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন, সবচেয়ে বড় ভয়টা শুধু বিএনপিকে ঘিরে। না, বিএনপিকে ঘিরে আমাদের কোনো ভয় নাই, বিএনপিকে ঘিরে ভয় না। আমাদের ভয় হলো যে এখন যারা রেফারিতে আছেন তাদের ভয়। আরেকটা বিষয় হলো যে তাজ রহমান ভাই যেটা বললেন, দেখেন 1990 সালে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে। সেই জাতীয় পার্টিকে আপনার রুমিন ফারহানা আপা আছেন, এখানে আওয়ামী লীগ বিএনপি মিলে তাদের পুনর্বাসন করেছে, করে এখন 2024 সালের যে গণঅভ্যুত্থান ঘটেছে সেই গণঅভ্যুত্থানেরও
আপনার একটা বিপক্ষ শক্তির অংশ হলো জাতীয় পার্টি। আর সেই জাতীয় পার্টির কাছ থেকে আজকে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়, গণতান্ত্রিক উত্তরণের কথা শুনতে হয়। জাতীয় পার্টি এখন গণতান্ত্রিক উত্তরণের সংলাপে অংশগ্রহণ করতে চায়। জাতীয় পার্টি যদি 1990 সাল থেকে শিক্ষা অর্জন করত, তাহলে তারা 15 বছর ফেসিবাদী সরকারকে ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী তারা আপনার সাপোর্ট দিয়ে যেত না, তারা সেখানে গৃহপালিত বিরোধী দল হতো না। আমি ব্যক্তিগতভাবে তাজুর রহমান ভাইকে আমি অনেক শ্রদ্ধা করি, উনি একজন সজ্জন ব্যক্তিত্ব, বাট এই যে একটা দলীয় অবস্থান, এই দলীয় অবস্থানের কারণে বাংলাদেশের গণতন্ত্র যে এখানে নিহত হয়েছে, এটা দায় নিবে কে? আপনি বলছেন এখন আওয়ামী লীগকে আপনার এই নতুন ঐক্যমত্য প্রক্রিয়া আনতে হবে, আনবেন, জাতীয় পার্টিকে আনবেন, তাহলে আপনার অপরাধী কারা, কাদের কারণে আজকে অবস্থা তৈরি হলো বাংলাদেশে, সেই প্রশ্নটা করতে হবে আপনাকে। নির্বাচনে যে তারা আসবে না সেই নিশ্চয়তা আপনারা না, স্থানীয় নির্বাচনে তারা আসবে, তাদের নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। যেটা জিনিসটা আপনি আরোপিত নতুন ভাবে তুলে ধরলেন, আমরা কি কখনো বলেছি? বিশেষ করে আপনার রুমিন ফারহান আপু আজকে যে কথাটা বললেন, আমি তো খুব বেশি আমার কানে লাগলো কথাটা, যে আওয়ামী লীগের প্রশ্ন আসলে মনে হয় যে এনসিপি একটা বড় অবস্থা নিয়ে গেছে, যে বিএনপি রাজনীতি টিকে ছিল আওয়ামী বিরোধিতা দিয়ে। আমরা গত 15 বছর ধরে আমরা গর্ব করে বলতাম যে বিএনপির অ্যাসেট কি, বিএনপির অ্যাসেট হলো আওয়ামী বিরোধিতা। এখন আওয়ামী বিরোধিতার জায়গা দেখেন না, বিএনপি আওয়ামী বিরোধিতার জায়গা না, বিএনপি দেখছে যে আওয়ামী বিরোধিতার জায়গায় বিএনপির শক্ত প্রতিপক্ষ হাজির হয়েছে এনসিপি। এই জন্য বিএনপি নিজেকে এনসিপির কাছে ভালনারেবল ফিল করছে এই জায়গায়, যে বিএনপি আওয়ামী বিরোধিতার মাধ্যমে প্রতিষ্ঠিত ছিল, এনসিপি এখন বিএনপির চেয়ে বড় আওয়ামী বিরোধী, বিএনপির চেয়ে বড় ইন্ডিয়া বিরোধী। এই জায়গায় কিভাবে বিএনপি রাজনীতি করবে, কি ন্যারেটিভ নিয়ে বিএনপি রাজনীতি করবে, এটা বিএনপির সংকট। ভাল লাগলে শুনলে, কত চিৎকার চেঁচামেচি না। আওয়ামী লীগের সময় গলাগুলো কোথায় ছিল? থাকলে হাসিনা 17 বছর চলতে পারতো না। আমার প্রায় শুনে আমি এখন অবাক হয়ে দেখি কি হম্বি তুম্বি, কত চিৎকার। দেখেন ভাই, বিএনপির রাজনীতি কোনো নেগেটিভ পলিটিক্স না, অমুকের বিরোধিতা তমুকের বিরোধিতা না। বিএনপি একনায়কতন্ত্রের বিরোধিতা করেছে, বিএনপি বাকশালের বিরোধিতা করেছে, বিএনপি 4টা মাত্র পত্রিকা আর বাকি সব পত্রিকা বন্ধের বিরোধিতা করেছে, বিএনপি বিচার বিভাগকে দলীয়করণের বিরোধিতা করেছে, বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছে, বিএনপি নতুন বাংলাদেশ রচনার জন্য যে অর্থনৈতিক মুক্তি দরকার, একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটা জাতিকে মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত করবার জন্য যা যা করা দরকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা করেছে। কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো পার্টিকুলার পার্সনের বিরোধিতা করে বিএনপির জন্ম হয়নি। বিএনপির রাজনীতি নেগেটিভ রাজনীতি না, বিএনপি নেগেটিভ পলিটিক্স করে না। হ্যাঁ, ডেফিনেটলি প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ সবসময় বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল। কিন্তু এই যে রাজনীতিতে শত্রু বানিয়ে ফেলার কালচার, এটা গত 15 বছরে আওয়ামী লীগ চাষ করেছে, ঘৃণার চাষ করেছে। মুক্তিযুদ্ধকে যেভাবে তারা রাজনীতিকরণ করেছে, মুক্তিযুদ্ধের নির্যাসটা নিতে নিতে মুক্তিযুদ্ধকে অতি ব্যবহারে যেভাবে তেতো করে ফেলেছে, এখন আমার কাছে নতুন বন্দোবস্তের নামে ফ্যাসিবাদ শব্দটাকে অতি ব্যবহার, অতি রাজনীতিকরণের নামে আমার কাছে সেই পুরনো ঘৃণার চাষের কথাই মনে হচ্ছে। তাহলে এখন কি এনসিপি কে আপনারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আপনি না অভিযোগ করলেন, ইশাকে অভিযোগ করলেন আলাউদ্দিন আহমেদ। না ভাই, কেন? যে দলটি বেচারা নিবন্ধনের শর্তই পূরণ করতে পারছে না, ও বেচারাকে কেন আমরা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করব? আর রাজনীতির মাঠে শত ফুল ফুটবে, এটাই তো আমরা চাই। বাংলাদেশে বহুদলীয় রাজনীতি তো বিএনপির হাত ধরে এসেছিল। একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় রাজনীতি তো বিএনপির স্লোগান। এবং বাংলাদেশে বিএনপির সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের জাতিগত পরিচয়। আমরা বাংলাদেশি, আমরা পাহাড়ি হতে পারি, আমরা সমতলের হতে পারি, আমরা বাংলাদেশি, আমরা হিন্দু হতে পারি, আমরা মুসলিম হতে পারি, আমরা বাংলাদেশি। অসংখ্য ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি।